এসো। मीनाक्षी কি করছো? কেউ দেখে ফেলবে। अरे यार प्यार करना तो डरना क्या। এতদিন পর মনে পড়লো। আগে তুমি আর আমি এক কলেজে পড়তাম তাই রোজ রোজ দেখা হতো, কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করার পর দাদার স্বপ্ন সফল করতে আমাকে পড়াশোনায় একটু বেশি সময় দিতে হচ্ছে। জানি তোমার দাদার স্বপ্ন তুমি ইঞ্জিনিয়ার হবে, তার মানে তো এই নয় যে তুমি তোমার গার্লফ্রেন্ডকেই ভুলে যাবে। আমি তোমাকে ভুলে যাব সেটা হতে পারবে না, তাই তোমার জন্য একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে এসেছি। স্পেশাল প্রোগ্রাম? হ্যাঁ, আমরা সব বন্ধুরা ঠিক করেছি কাল পিকনিক যাব, সেটাই তোমাকে বলতে এসেছি। ও রিয়েলি? তাহলে তো খুব মজা হবে, আমি নিশ্চয়ই যাব। মীনাক্ষী, মা ডাকছে, যাচ্ছি। যাও। তুমি যাচ্ছো? প্রমিস? হ্যাঁ যাবো, প্রমিস। দাঁড়াও, ওই ছেলেটা কে? আমার ক্লাসমেট। ও, আজকাল ছেলেরাও তোমার বন্ধু হচ্ছে? তাতে কি হয়েছে? তুমি তো জানো মাম্মি, দিল্লিতে আমার অনেক বয়ফ্রেন্ড ছিল। সেটা হলো দিল্লি, সেখানে লোকে ছেলে মেয়ের বন্ধুত্ব পছন্দ করে। তুমি বলো, ছেলেটা এখানে কেন এসেছিল? কালকে আমার কলেজের বন্ধুরা পিকনিক করতে বাইরে যাচ্ছে, ও সেটাই বলতে এসেছিল। তুমি কি বললে? বললাম যাব। তুমি তো এইমাত্র রাকেশকে বললে যে পিকনিকে যাবে না। মাম্মি, এটা আমাদের বন্ধুদের ব্যাপার। কিন্তু রাকেশ তো তোমার উঠবি হাজবেন্ড, ভাবি স্বামী। সেটাকে তুমি বললে আলবাত হবে, কারণ এ বাড়িতে আমার নিয়ম চলে, আমি যা বলবো তাই হবে। কিন্তু ভাবি, আমারও একটা মন আছে, আর ভালো মন্দ বিচার করার মতো বয়সও আমার হয়েছে। আমার লাইফ পার্টনার কে হবে সেটা আমি ডিসাইড করব। কে সে? তার নাম বলো। লক্ষণ। বাড়ি কোথায়? সুবর্ণপুর। তার বড় দাদার নাম রামচন্দ্র চট্টোপাধ্যায়। মীনাক্ষী, রামচন্দ্র চট্টোপাধ্যায় আমার শত্রু, আমি তাকে ঘৃণা করি। আর সব জেনে শুনে তুমি কোন সাহসে তার ভাইকে বিয়ে করবে বলে ঠিক করেছো? কিন্তু মামি, বড় ভাই শত্রু হলে ছোট ভাইয়ের যে শত্রু হবে সে কথা তো কোনোদিনই কেউ মানবে না। আর শাস্ত্র মতে তার বংশ, মর্যাদা, আভিজাত্য সব আছে। শাট আপ! আমি তোমার কাছে শাস্ত্র শুনতে চাইনি। তোমার কাছে ওদের বংশ, মর্যাদা, আভিজাত্য সব থাকতে পারে, কিন্তু আমার কাছে তারা ঘৃণ্য। আর সুযোগ পেলে আমি ওদের সর্বস্ব লুটে পুটে নিয়ে ওদের রাস্তার ভিখারি করে ছাড়বো। আমি ঠিক করে ফেলেছি, আমি মরে গেলেও আমার ডিসিশন চেঞ্জ করতে পারবো না। আমি লক্ষণকেই বিয়ে করবো। মীনাক্ষী! হ্যাঁ রে বোন, তুই এ কি করলি? এত বড় মেয়ের গায়ে হাত তুললি? তুমি দেখলে দাদা, ওর কত বড় সাহস হয়েছে যে আমার মুখে মুখে তর্ক করে। আমিও দেখবো ও লক্ষণকে কেমন করে বিয়ে করে। বিয়ে যদি হয় ওর, তবে সেটা রাকেশের সঙ্গেই হবে। তুই ধৈর্য ধর। মা মীনাক্ষী, যা তুই উপরে যা, যা যা যা। আজ থেকে ওর কলেজ যাওয়া, পড়াশোনা সব বন্ধ। ওর খাওয়া দাওয়া সব ওই ঘরে। আমি দেখবো তুমি পিকনিকে কেমন করে যাও। আরে লক্ষণ, পিকনিকে এসেছিস, এনজয় না করে এমন ভাবুক হয়ে বসে থাকলে চলবে? আমার যা মনে হচ্ছে মীনাক্ষী বোধহয় আসবে না। না, আমার বিশ্বাস আছে, ও আমাকে প্রমিস করেছে, ও অবশ্যই আসবে। আচ্ছা দাদা, প্রদীপ বাবুর পেমেন্টটা কবে আসবে? 17 তারিখ। ও, তার পরে পরেই তো হাই বোনাস। আন্টি। হ্যাঁ, আরে রাকেশ, বসো। থ্যাংক ইউ। আচ্ছা আন্টি, হঠাৎ টেলিফোন করে ডেকে পাঠালেন কেন? কথা ছিল কি, মীনাক্ষী তোমার সঙ্গে যাবে না বলাতে হয়তো তোমার মন খারাপ হয়েছে, তার জন্যই ডেকেছি। না, সেরকম কিছু না, অবশ্য মনটা একটু খারাপ লাগলো। মন তো একটু খারাপ করবে কি, তাই তো? তার জন্য আমি মীনাক্ষীকে খুব বকুনি দিই। কিন্তু আপনি সেটা ভালো করেননি আন্টি, তার ইচ্ছা হয়নি, যায়নি। না না, ওর ইচ্ছা কি? ওর তোমার সঙ্গে বেরোনে আমার যখন কোনো অবজেকশন নেই, তাহলে সে না করবে কেন?
তোমার লজ্জা হওয়া উচিত। এই সাবধান! তোকে বারণ করা সত্ত্বেও তুই কোন সাহস এখানে এসেছিস? আমার কথার কোনো দাম নেই, চল বাড়িতে, আর তোর মজা দেখাচ্ছি, চল। বল, আমি বারণ করা সত্ত্বেও তুই কেন গিয়েছিলি? সে কথা তুমি খুব ভালো করেই জানো। তুই কি ভেবেছিস সিনেমার মতো বস্তা পচা প্রেম করে তুই আজে বাজে ছেলের সঙ্গে বেলেল্লাপনা করবি আর আমি সেটা মেনে নেব? তোমার কাছে লক্ষণ আজে বাজে ছেলে হতে পারে, আমার প্রেম তোমার কাছে সস্তা হতে পারে, কিন্তু সে আমার কাছে মহান। আমি ওকেই ভালোবাসি। মীনাক্ষী, তুমি কেন বুঝতে পারছো না মামি? লক্ষণের টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু ও একটা ভালো স্কলার, ওর একটা ভবিষ্যৎ আছে। আমি ওর জীবন সাথী হতে পারলে সারা জীবন সুখে থাকবো। তোরও বোঝা উচিত, যে লক্ষণকে তুই ভালো বলছিস তার দাদা রামচন্দ্রের জন্য তোর বাবার ফাঁসি হয়েছিল, আর আমি শপথ করেছি তাদের ভিখারি করার সঙ্গে সঙ্গে সুযোগ পেলে চিরকালের জন্য দুনিয়া থেকে হারিয়ে দেব। আমিও প্রমিস করেছি আমি লক্ষণকেই বিয়ে করব, নয়তো সুইসাইড করব। মীনাক্ষী, মীনাক্ষী, মীনা বুঝলি বোন, আমার যা মনে হচ্ছে চাল খাটাতে হবে, এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। মানে? মীনাক্ষী আর লক্ষণ যেমন পরস্পরকে ভালোবাসে, এটাকে সামলাতে হলে এখন বুদ্ধিমানের কাজ হলো ওদের বিয়েটা দিয়ে দেওয়া। এ তুমি কি বলছো? না হলে ওরা লুকিয়ে পালিয়ে যাবে, আমাদের বদনাম হবে, মুখ দেখানো যাবে না। তা বলে আমি স্বামীর মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমি রামের কাছে মাথা বিক্রি করে দেব? না, মীনাক্ষী লক্ষণের বিয়ে হলে মাথা বিক্রি হবে না, বরং রামের ওপর প্রতিশোধ দেওয়া সহজ হবে। তুমি তাহলে কি বলতে চাইছো? সোজা কথা, রামের উপর প্রতিশোধ নিতে গেলে লক্ষণকে হাতের মুঠোয় আনতে হবে, আর কিছু পেতে হলে কিছু হারাতেও হয়। মীনাক্ষীকে লক্ষণের সঙ্গে বিয়ে দিলে ওদের ঘরে বসে ওদের সোনার সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়াটা আমাদের পক্ষে সহজ হবে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। তা খারাপ হয়ে গেছে নাকি? আমার সামনে এমন কথা বলতে তুমি সাহস পেলে কোত্থেকে? শোনো, আমার কথা একটু বোঝার চেষ্টা আমি করো। কিচ্ছু শুনতে চাই না, এরকম কথা তুমি আমার সামনে আর কোনোদিনে বলবে না। আর তুই শেষে এই করলি? তুই আর কোনো মেয়ে পেলি না? শেষে বৈজয়ন্তী ভট্টাচার্যের মেয়েকে বিয়ে করবি বলে ঠিক করলি? আরে ওই মেয়েটাকে ছাড়া তুই অন্য যে কোনো মেয়েকে বিয়ে করতে চাইতিস, আমি রাজি হয়ে যেতাম, সে বড়লোকই হোক আর গরিবই হোক। তোর ভালোর জন্যই তাদের বাড়িতে গিয়ে বাবার কাছে গিয়ে তাকে রাজি করিয়ে আসতাম, কিন্তু বৈজয়ন্তী ভট্টাচার্যের মেয়ের সঙ্গে বিয়ে অসম্ভব। একটু শোনো। আর কি শোনার বাকি আছে? ও যা করতে চাইছে তুমি যতই বোঝাও কোনো লাভ হবে না। আমি তোমাকে বলছি, ঘরে এসো, ঘরে এসো। ঠাকুর রক্ষা করো। না, তুমি যতই বলো এ বিয়ে আমি হতে দেব না। শোনো, তুমি বুঝতে পারছো না কেন? ওরা পরস্পরকে ভালোবাসে, আর ওদের যা বয়স, তুমি ওদের বিয়ে না দিলে, যদি পালিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে করে নেয়, তাহলে তোমার ইজ্জত থাকবে তো? তাই বলে সেই বৈজয়ন্তী ভট্টাচার্য যার স্বামীর ফাঁসি হলো বলে আমাকে দায়ী মনে করে শত্রুতা করছে, আমি সেই ঘরে মেয়েকে আনবো?